প্রিয় শিক্ষার্থীবৃন্দ, SRM চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার টপিক হলো এমিলি ডিকিনসনের আই অ্যাম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশড দ্যাট। আমরা এই কবিতাটি আলোচনা করব। এর আগে আমরা এমিলি ডিকিনসনের আই ক্যান নট লিভ উইথ ইউ এই কবিতাটা আলোচনা করেছি। অর্থাৎ এই কবিতায় আমি কবির পরিচিতি না দিয়ে সরাসরি কবিতায় চলে আসছি। দেখো, এই যে কবিতাটা আই অ্যাম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট, এটি একটি 12 লাইনের কবিতা এবং 12 লাইন্স পোয়েম ডিভাইডেড ইন্টু 3 কোয়ার্টেন্স এবং 3টে কোয়ার্টানে ভাগ করা হয়েছে। এই কবিতার থিম হলো রোল অফ ওমেন ইন দ্য patriarchal society. A theme, role of women in the patriarchal society. আর এর রিটেন ফর্ম হচ্ছে ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে। ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে এমিলি ডিকিনসন লিখেছেন। আমি কবিতাটা শুরু করে দিচ্ছি এবং শুরু করার সঙ্গে সঙ্গেই এটা আমি এর এক্সপ্লানেশনগুলো বলতে থাকবো, তোমরা শুনতে থাকো। চলো শুরু করা যাক। ফার্স্ট লাইন, আই অ্যাম ওয়াইফ। আমি ওয়াইফ, আই হ্যাভ ফিনিশড দ্যাট। আমি সব শেষ করে ফেলেছি। আই হ্যাভ ফিনিশড দ্যাট, আমি কমপ্লিট করে দিয়েছি। দ্যাট আদার স্টেট, অন্য অবস্থাকে। আই এম জার, আই এম ওমেন নাও। আমি জার, আমি এখন একজন মহিলা। ইটস সেফার সো, এটা এখন নিরাপদ। এই যে 4টে লাইন, এই 4টে লাইনকে আমি আলোচনা করব। কি বলছেন দেখো, কবি কি বলছেন যে আই এম ওয়াইফ, আমি একজন স্ত্রী। আই হ্যাভ ফিনিশ দ্যাট, আমি শেষ করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। কি কমপ্লিট করে ফেলেছে? বিবাহের আগের অবস্থাটাকে শেষ করে ফেলেছে। দ্যাট আদার স্টেট, অর্থাৎ বিবাহের আগে। তারপর কি বলছেন দেখো, আই এম জার, আই এম ওমেন। আমি জার, আমি এখন মহিলা, একজন মহিলা। মানে প্রি ম্যারেজ স্টেট। প্রি ম্যারেজ স্টেটে কবি বলতে যাচ্ছেন প্রি ম্যারেজ স্টেটটা ঠিক একটা জারের মতো। রাশিয়ার যে রাজারা হয় সেই রাজার মতো। রাশিয়ার রাজাকে, শাসককে জার বলা হয়। তো সেই রাজার মতো তার অবস্থাটা। আর বিবাহিত জীবনটা ঠিক যেন পরাধীনতার মতো। ইনডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট নয়, এক অপরের উপর নির্ভরশীল করতে হয়। নিজের যে ব্যক্তি স্বাধীনতা, সেই ব্যক্তি স্বাধীনতা জলাঞ্জলি দিতে হয় অপরের কাছে। এটাই তার মতে বিবাহিত অবস্থা। তাই তিনি বলছেন যে আই এম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট। এখন তো আমি স্ত্রী, আমি শেষ করে ফেলেছি বা কমপ্লিট করে দিয়েছি। কোনটা? আই হ্যাভ ফিনিশ দ্যাট। দ্যাট বলতে ওইটা, যে প্রি ম্যারেজ স্টেটটা, বিবাহের আগের অবস্থাটাকে আমি কমপ্লিট করে ফেলেছি। আর বিবাহের আগের অবস্থাটা কেমন ছিল? বিবাহের আগের অবস্থাটা ছিল ওমেন। আর ওমেন যখন ছিল তখন সে তার ব্যক্তি স্বাধীনতা ছিল, তার মত প্রকাশের সমস্ত ক্ষেত্রটাই উন্মুক্ত ছিল। এবং সেই জন্য তিনি কি বলছেন, যেন আমি তখন রাশিয়ার জারের মতো।
তাহলে বিবাহের আগের যে অবস্থাটা সেটা কিসের মতো? রাশিয়ার জারের মতো। কিন্তু তার সঙ্গে সঙ্গেই বলছে, দেখো, ইট সেফার শো, এই যে ইট সেফার শো, এই জায়গাটা তিনি বলতে চাচ্ছেন যে এটা আরও নিরাপদ। কোনটা বেশি নিরাপদ? বিবাহের পরের অবস্থাটা। কেমন কন্ট্রাডিকশন দেখো, বিবাহের পরের অবস্থাটা যেন আরও নিরাপদ। বুঝতে পারলে এই স্ট্যাঞ্জাটা? আমি এইগুলো আবার অ্যানালাইসিস করব সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জাটা তোমরা বুঝতে পারলে। সেকেন্ড স্ট্যাঞ্জায় চলে এসো। দেখো বলছে কি, হাউ অড দ্য গার্লস লাইফ লুকস, হাউ অড দ্য গার্লস লাইফ লুক বিহাইন্ড দিস শর্ট এক্লিপস। এখানে দেখো গার্লসের জিটা বড় হাতের, এক্লিপসের ইটা বড় হাতের। এই যে শর্ট এক্লিপস, শর্ট এক্লিপস মানে হচ্ছে পোস্ট ম্যারেজ স্টেট, বিবাহের পরের জীবন। এক্লিপস মানে তোমরা জানো গ্রহণ। তাহলে বিবাহের পরের জীবনটাকে বলছে যে সফট, মৃদু একটা গ্রহণ, মৃদু একটা গ্রহণ। তাহলে এই মৃদু গ্রহণের পিছনের জীবনটা, বিহাইন্ড, কি ছিল? হাউ অড, কি একটা অদ্ভুত ধরনের জীবনটাকে, গার্লসের জীবনটাকে দেখতে একটা কি মনে হতো? একটা অদ্ভুত ধরনের। অর্থাৎ একটা মেয়ের, একটা বালিকার, যার বিয়ে হয়নি, তার জীবনটা যেন একটু অদ্ভুত। তার বিশেষ কোনো আইডেন্টি পাওয়া যায় না, সোসাইটিতে তাকে কেউ খুব একটা গ্রহণযোগ্য মনে করে না। কিন্তু বিবাহ হয়ে যাওয়ার, বিবাহটাকে আবার এক্লিপসও বলা হচ্ছে, গ্রহণের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে বিবাহের হাউ অড দ্য গার্লস লাইফ লুকস, একটা মেয়ের জীবনটা দেখতে মনে হয় খুবই অড, অদ্ভুত। বিহাইন্ড, কার আগে? দিস শর্ট এক্লিপস, এই বিবাহের আগের। তারপর পরই বলছেন, আই থিঙ্ক দ্যাট আর্থ ফিল সো টু ফোল্ক ইন হেভেন নাও। তারপরে তিনি বলছেন যে বিবাহের আগের জীবনটা ঠিক যেন খুব হার্ডশিপ, কষ্টের, কঠিন, একাকিত্বের। অর্থাৎ বিবাহের আগের জীবনটাকে তিনি পৃথিবীর জীবনের সঙ্গে তুলনা করছেন। বিবাহের আগের জীবনটা কার সঙ্গে তুলনা করছেন? পৃথিবীর জীবনে। পৃথিবীতে যেভাবে জীবনযাপন করে মানুষ, তার মধ্যে দুঃখ, কষ্ট, পরিশ্রম, সব কিছু, ব্যথা, বেদনা, সব কিছুর সঙ্গে বাঁচতে হয়, সেই জীবনটার সঙ্গে তুলনা করছেন। পৃথিবীর জীবনটার সঙ্গে তুলনা করছেন বিবাহের আগের জীবনকে। আর তিনি বিবাহের পরের জীবনটাকে তুলনা করছেন স্বর্গের জীবনের মতো। স্বর্গে যেভাবে মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে এক নিরাপদে থাকে, সেই জায়গাটাকে তিনি বলছেন। বুঝতে পারলে? তাহলে বিবাহের আগের জীবনটা হচ্ছে একটা অদ্ভুত মেয়েদের কাছে, আর বিবাহের আগের জীবনটা যেন পৃথিবীর জীবন, আর বিবাহের পরের জীবনটা যেন স্বর্গের জীবন। নেক্সট স্ট্যাঞ্জায় চলে এসো। দিস বিইং কমফর্ট দেন দ্যাট দ্য আদার কাইন্ড ওয়াজ পেন। তাহলে দিস বিইং কমফর্ট দেন, বিবাহের পরের জীবনটা খুবই আনন্দের বা আরামদায়ক, আরামের। তার মানে দ্যাট আদার কাইন্ড ওয়াজ পেন, তাহলে কি আগেরটা দুঃখের ছিল, যন্ত্রণার ছিল? বিবাহের আগের জীবনটা দুঃখের বা যন্ত্রণার ছিল না। দ্যাট আদার কাইন্ড ওয়াজ পেন, না বিবাহের পরের জীবনটা যেন অন্য ধরনের আবার একটা দুঃখ তার কাছে পৌঁছালো। এই মানেগুলো আমি আবার ডিটেল অ্যানালাইসিস করব তোমাদের কাছে পরে, জাস্ট আমি বাংলা মানেটা একটু বলে নিচ্ছি এখন। তাহলে দেখো, এই জীবনটা, বিবাহের পরের জীবনটা কি, বা বিবাহের পরের জীবনটা সত্যিই খুব সুন্দর বা আরামদায়কের। আর বিবাহের আগের জীবন কি যন্ত্রণার? নাকি এই জায়গাটা
দ্যাট আদার, এইটা কি বলতে যাচ্ছে, বিবাহের আগের জীবন না বিবাহ করার পর যে কমফোর্ট পেয়েছে, কমফোর্টের পর একটা ওর সঙ্গে দুঃখ মিশ্রিত কমফোর্ট, সেই জিনিসটা তিনি বলতে চাচ্ছেন। যাই হোক, আমি ছেড়ে দিলাম এখানটাকে। তারপরই তিনি বলছেন বাট হোয়াই কম্পেয়ার, কিন্তু কেন তুলনা করছি, আই এম ওয়াইফ, আমি তো একজন স্ত্রী। স্টপ দেয়ার, এখানেই থেমে যাক, বা আমার আইডেন্টি তো এখানেই বন্ধ হয়ে গেছে। সেটা কি, আমি একজন স্ত্রী, সেই আইডেন্টিটা, আমার যে আদার্স যে আইডেন্টিটি হবে, সেই আইডেন্টিটিটা সেটা বন্ধই হয়ে গেছে, কিন্তু এখন শুধুমাত্র আমি একজন স্ত্রী। এখানেই থেমে যাওয়া যাক। এইবার চলে এসো ফার্স্ট স্ট্যাঞ্জায়, আমি একটু ডিটেল অ্যানালাইসিস করব। ফার্স্ট স্ট্যাঞ্জায় দেখো, এমিলি ডিকিনসন কি করেছেন, ফার্স্ট স্ট্যাঞ্জাটা, এই স্ট্যাঞ্জাটা দেখো, কি বলছেন এমিলি ডিকিনসন। Emily Dickinson present a very intricate approach toward marriage. In the first stanza, she writes, I am wife. প্রথম স্ট্যাঞ্জায় তিনি লিখেছেন যে আমি ওয়াইফ, I have finished, I am woman now, it's safer so. এই জায়গায় তিনি বলতে চাচ্ছেন যে she means here is that now since I am married, I have become complete woman. মানে তিনি বলতে চাচ্ছেন আমি তো বিবাহিত, তার মানে আমি এখন একটা কমপ্লিট ওম্যান। একটা জিনিস আছে যে হোল আর পার্ট। হোল মানে একটা সমগ্র অংশ, আর পার্ট মানে টুকরো টুকরো জিনিসটাকে নিয়ে হোল হচ্ছে। এখন ধারণা, একটা মহিলা, একটা ওমেন হচ্ছে পার্ট, আর সেই ওমেনটার যখন বিবাহ হয়ে যাচ্ছে, সে যখন ওয়াইফ হয়ে যাচ্ছে, সে একটা কমপ্লিট সাইকেলের মধ্যে চলে আসছে, সে একটা কমপ্লিট ফর্ম। বুঝতে পারলে? সেই জন্যই বলছে এই জায়গাতে যে আই হ্যাভ বিকাম কমপ্লিট ওম্যান। কখন হলো কমপ্লিট ওম্যান? যখন তার বিবাহ হলো। তিনি আরও বলছেন আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য মেসেজ, এই বার্তাটা, দ্যাট সি ইজ ট্রাইং টু কনভে ইজ দ্যাট এভরি গার্ল অট টু গেট ম্যারিড ইন অর্ডার ফর হার টু বিকাম এ কমপ্লিট ওম্যান। তিনি বলছেন যে একটা কমপ্লিট ওম্যান হতে গেলে আমার মনে হয় প্রত্যেক মহিলারই বিবাহ করা উচিত। এটা একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন, তিনি মন থেকে বলছেন না, তার অন্তর্নিহিত থেকে বা স্পন্টেনিয়াসলি যে বেরিয়ে আসছে তা নয়, তিনি সমাজের পারিপার্শ্বিক অবস্থাগুলো যেটা দেখেছেন সেটা তিনি বললেন যে আমার মনে হয় একটা কমপ্লিট ওমেন হতে গেলে তার বিবাহ হওয়া প্রয়োজন। তার পরপরই দেখো তৃতীয় লাইনে বলছে, ইন দ্য থার্ড লাইন, ডিকিনসন সিমস টু বি প্রেজেন্ট প্রি ম্যারেজ ওপিনিয়ন। থার্ড লাইনে এখানে প্রি ম্যারেজ ওপিনিয়ন তিনি দিয়েছেন, যে প্রি ম্যারেজ ওপিনিয়ন, এটা যদি প্রি ম্যারেজ হয় তাহলে সে তো জারের মতো। প্রি ম্যারেজ ওপিনিয়ন এখানে, বুঝতে পারলে? কিন্তু ইন দ্য লাস্ট লাইন অফ দ্য স্ট্যাঞ্জা, কিন্তু এই যে লাস্ট লাইনটাই, এই যে লাস্ট লাইন, এই লাস্ট লাইনটাই তিনি কি বলতে যাচ্ছেন? এই লাস্ট লাইনটায় তিনি বলছেন ইটস সেফার শো হেয়ার ইজ হোয়ার আইরনিক মেসেজ ইজ পুট ফরওয়ার্ড ইন মিড 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি, ইট ওয়াজ এ নর্ম অথবা এক্সপেক্টেড, এটা একটা ধারণা ছিল, অথবা এটা একটা সবাই আশা করতো। কি আশা করতো? যে প্রত্যেকটা মেয়েরই যেন বিবাহ হয়, তার একটা ফ্যামিলি হয়, তার যেন বাচ্চা হয়, এবং সে যেন একটা টিপিক্যাল লাইফস্টাইলের মধ্যে চলে। সো ইন দ্য লাস্ট লাইন সি মক্স দ্য সোসাইটি, সুতরাং এই শেষ লাইনে কি করছেন? তিনি সোসাইটিকে মক করছেন ফর প্রেসারাইজিং গার্লস টু গেট ম্যারিড। তিনি বলতে যাচ্ছেন
যে মেয়েদেরকে যেন বিবাহ করতে বাধ্য করা হচ্ছে। এই যে ইটস সেফার সো, যে এটা আরও নিরাপদ, মানে কোনটা নিরাপদ? বিবাহের পরের জীবনটা। এই জন্য বলছে যে তুমি তো বিবাহ করলে তুমি নিরাপদ হয়ে যাবে, তাহলে ওটাই তোমার পক্ষে ভালো। বুঝতে পারলে? এই জায়গাটা বলতে যাচ্ছে যে একটা মেয়েকে প্রেসারাইজিং করা হচ্ছে যে টু গেট ম্যারিড, সে যেন বিবাহ করে। আশা করছি ফার্স্ট স্ট্যাঞ্জাটার অ্যানোটেশন তোমরা বা অ্যানালাইসিস বুঝতে পারলে। সেকেন্ড স্ট্যাঞ্জায় চলে এসো। আমরা সেকেন্ড স্ট্যাঞ্জাটা এবার আলোচনা করব। সেকেন্ড স্ট্যাঞ্জাটা দেখো, সেকেন্ড স্ট্যাঞ্জায় কি বলছে? প্রথমেই বলছেন সেকেন্ড স্ট্যাঞ্জা, ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা এমিলি ডিকেনসন কল্ড দ্য ম্যারেজ অ্যাজ এন এক্লিপস, সফট এক্লিপস। এইটাকে এমিলি ডিকেনসন বলছেন যে এটা একটা ম্যারেজটাকে এক্লিপস বলছেন। কারণ কি? কারণ হচ্ছে যে সি আনস্যাটিসফাইড বাট কালচারালি অব্লিগেটেড ফিলিং অন ম্যারেজ। কিন্তু সামাজিকভাবে তিনি বিবাহটাকে, তিনি স্যাটিসফাইড নন, কিন্তু সামাজিকভাবে বিবাহটাকে তাকে গ্রহণ করতে বাধ্য হয়েছে। দ্য ইনইকুয়ালিটি অফ ম্যান অ্যান্ড ওম্যান ইজ ক্লিয়ারলি শোন অ্যাজ ওয়েল বাই দ্য চেঞ্জ দ্য ওমেন গো থ্রু ফ্রম চাইল্ডহুড গার্ল টু ওম্যানহুড, ওয়াইফ ক্যারেক্টারাইজড বাই অ্যান এক্লিপস। ডিকেনসন এখানে যে ফেমিনিস্ট এই জায়গাটা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে ইট ইজ বেটার টু বি ওম্যান রাদার দ্যান ওয়াইফ। তিনি মনে করছেন যে ওয়াইফের থেকে ওমেনটা আরও বেটার, তিনি এটা মনে করছেন। কিন্তু সামাজিক অবস্থা সেটা বলছে না, সামাজিক অবস্থা এটা বলছে যে ওমেনের থেকে ওয়াইফটা আরও বেটার। Once you make this realization, you will see things as differently as the dead see life on earth. এই স্ট্যাঞ্জার মধ্যে তিনি কম্পেয়ার করছেন কি? এই স্ট্যাঞ্জার মধ্যে তিনি কম্পেয়ার করছেন কি করছেন? তিনি কম্পেয়ার করছেন যে সিঙ্গেল আর ম্যারেড ইস্যু, এই যে দুটো ইস্যু, একটা হচ্ছে সিঙ্গেল থাকা আর একটা হচ্ছে বিবাহিত অবস্থায় থাকা, সেইটা কার সঙ্গে তুলনা করছেন? যে তিনি আর্থ আর হেভেনের সঙ্গে তুলনা করছেন। এই যে আর্থের জীবনটা হচ্ছে সিঙ্গেল লাইফ, হেভেন এটা হচ্ছে ম্যারিড লাইফ। দুটো কীরকম তুলনা করে নিয়ে আসছে দেখো। এই যে তুলনা দুটো হলো, যে সিঙ্গেল আর ম্যারিড হচ্ছে, সিঙ্গেল হচ্ছে আর্থের সঙ্গে আর ম্যারিড হচ্ছে হেভেনের সঙ্গে, এই যে সিনারিও তিনি তৈরি করলেন, তারপরে তিনি এটা বলছেন ক্লিয়ারভাবে, বিইং সিঙ্গেল ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য হার্টস। সিঙ্গেল লাইফটা হচ্ছে খুবই হার্টস লাইফ, অ্যান্ড রিয়েলিটিজ অফ দ্য আর্থ, এবং পৃথিবীর বাস্তব ঘটনাগুলো। তাহলে সিঙ্গেল লাইফটা কি খুব হার্টস, আর পৃথিবীর বাস্তব জিনিসগুলো তাকে অনুধাবন করতে হবে। অ্যান্ড এ ম্যারিড ওম্যানস লাইফ, একজন বিবাহিত জীবনের বিবাহিত মহিলার জীবনটা ইজ কম্পেয়ার টু বিইং হেভেন। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? স্বর্গের সঙ্গে। বুঝতে পারলে? এই জায়গায় কিন্তু কি করছে, এই সমস্ত লাইনগুলো ভালো করে ফলো করো, মানে বিবাহিত জীবনটাকে গ্লোরিফাই করছে, কিন্তু একটা জিনিস বলে দিয়েছে, বিবাহিত জীবনটা এক ধরনের গ্রহণ, সফট এক্লিপস। ক্লিয়ার? থার্ড স্ট্যাঞ্জায় চলে এসো, অর্থাৎ শেষ স্ট্যাঞ্জাটা। এখানে দেখো, দিস বিইং কমফর্ট দেন দ্যাট আদার কাইন্ড ওয়াজ পেন। ফাইনাল স্ট্যাঞ্জায় বা থার্ড স্ট্যাঞ্জায় কি করছেন এমিলি ডিকেনসন, কি করছেন? ডেসক্রাইব দ্য ফাইনাল স্ট্যাঞ্জা, ডেসক্রাইব দ্য এমিলিজ ফিলিং ইন ম্যারেজ। তিনি বলছেন যে বিবাহটা অ্যাট আদার সাইড উইল বিং কমফর্ট অ্যাজ সি ইজ পয়েন্টিং আউট দ্যাট
the natural progress of girl's life from willfulness to marriage in short eclipse, almost like she sees marriage as a shelter from pain, but pain is other kind. তিনি বলতে যাচ্ছেন যে বিবাহটা একটা যন্ত্রণার থেকে আশ্রয়স্থল, অর্থাৎ যন্ত্রণা থেকে সরে আসা বা যন্ত্রণা থেকে বেঁচে যাওয়ার একটা আশ্রয়, অর্থাৎ সেখানে যন্ত্রণা কম, কিন্তু বাট পেন ইজ দ্য আদার কাইন্ড, কিন্তু অন্য ধরনের একটা পেন, আদার কাইন্ড। এই জায়গাটা আমি বলছিলাম, এর আগেও বললাম, অন্য ধরনের একটা পেন, আদার কাইন্ড। আর এই স্ট্যাঞ্জাটা কি দিয়ে শুরু হচ্ছে? দিস বিইং কমফোর্ট দ্যাট আদার, এই যে কমফোর্ট আর এখানে আদার কাইন্ড অফ পেন, এই যে দুটো জিনিস, কমফোর্ট আর আদার কাইন্ড অফ পেন, দিস টু লাইন্স, এই দুটো লাইন কি হচ্ছে? ট্রান্সমিট হচ্ছে, মিক্সড হচ্ছে। এই দুটো লাইন যদি একসঙ্গে মিক্সড করা হয়, এই দুটো লাইনকে যদি মিক্সড করা হয়, মিক্সড করে একটা যদি সিগন্যাল পাওয়া যায়, মিক্স সিগন্যাল, সেটা সাজেস্টিং কি করছে? যে এটা বলতে যাচ্ছে দুটো লাইনকে যদি আমি মিক্সড করে এর নির্যাস বের করে নিয়ে আসি, তাহলে এটা বেরিয়ে আসবে যে ম্যারিড লাইফ ইজ ফাইনালি পেনলেস অর দ্য কমপ্লিট অপোজিট অফ ইট। বিবাহিত জীবন হয়তো একবারই পেনলেস, যন্ত্রণাহীন, অথবা সম্পূর্ণ এর আলাদা। অথবা সম্পূর্ণ এর আলাদা মানে কি? যন্ত্রণাযুক্ত। সম্পূর্ণ আলাদা মানে কি হতে পারে? যন্ত্রণাযুক্ত হতে পারে। বুঝতে পারলে কথাটা? আমার কথাটা বুঝতে পারছো? আমি এই লাইনটা আরেকবার রিপিট করছি, ভালো করে শোনো, যে ম্যারিড লাইফ ইজ ফাইনালি পেনলেস, ম্যারিড লাইফ ইজ ফাইনালি পেনলেস অর দ্য কমপ্লিট অপোজিট অফ ইট। বুঝতে পারলে? কমপ্লিট অপোজিট অফ ইট। আশা করছি এই লাইনটা বা এই স্ট্যাঞ্জাটা তুমি অবশ্যই বুঝতে পেরেছো। আর লাস্ট আমি এইটুকু বলে দিচ্ছি, আই থিঙ্ক দিস পোয়েম ইজ প্রেজেন্টেড টু মক দ্য সেক্সিয়েস্ট সোসাইটি অফ দ্য মিডল 19th century for pressurizing girls to get married, have a family, have children and have a typically lifestyle। এটাই চাচ্ছিল 19th সেঞ্চুরিতে, মিডিল 19th সেঞ্চুরিতে বা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সামাজিক পরিস্থিতিটা এটাই চেয়েছে। ওই জন্য তিনি শেষে বলে দিলেন, আই এম ওয়াইফ, আমি তো স্ত্রী, অ্যান্ড স্টপ দেয়ার, এখানেই থেমে যাই। আমার যে আইডেন্টিটি, আমার তো এখন আইডেন্টিটি এটাই, বা আমার নতুন করে আইডেন্টিটি আর কিছু নেই, কারণ আমি বিবাহিত। আর এখানেই সব বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আমার নতুন করে অন্য কিছু পাওয়ার বা চাওয়ার সেই যে জায়গাটা, সেটা আর কিছু থাকছে না, কারণ আমি হচ্ছে এখন ওয়াইফ। আশা করছি তোমরা ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আর যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক দেবে, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে করে আমার আপডেটেড ভিডিওগুলো তোমরা আমার পাবলিশ করার সঙ্গে সঙ্গেই পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।